আর আমার স্কুটির ডিকিতে রয়েছে শুয়োরের মাংস কাঁচা, পেয়ারা গাছের অনেক রকম টুকটাক করা হয়। ওই নার্সিংহোম থেকে আসার পর থেকে না ছেলেটা ঠিকঠাক ঘুমাতো না। ভূতের রাজা 3টে বর দেয়, কি চাইবে? আমি না সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার হাজবেন্ডকে বলছি সামনের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দাও তো, ব্যাগটা প্রচন্ড ভারী লাগছে। যখনই ওই বাজারগুলো চলে আসে তখন পুরো মনে হচ্ছে কি শরীর থেকে যেন কি একটা ছেড়ে গেল। তখন আমরা সবাই মিলে না একটা রুমে থাকতাম, সবাই একটু ভয় পেতাম একটা ওরকম অপঘাতে মৃত্যু। আমার ছেলে প্রচন্ড ভুগতো, প্রচন্ড, মানে ওকে দেখে না লোকে বলতো আমাকে খেতে দিই না। খুব জেদ করে আমার বাপের বাড়ি থেকে আমার ওই আতুরের বাচ্চাটাকে নার্সিংহোমে নিয়ে যায়, স্কুটির সামনে প্যাকেটে ওটা রাখা, কিছু একটা শ্যাডো না রুম থেকে বেরিয়ে যায়। তুই যদি চাস ছেলের ভালো তাহলে ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাস। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে আমার গেস্ট মিত্রশ্রী। কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি। তুমি আজকে ভালো একটি আছো? অসাধারণ ঘটনা শোনাবে। আমি ভালো আছি। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে গিয়ে তোমার যা বয়স তোমাকে দেখে মনে হয় না। আমার যে বয়স দেখে হ্যাঁ। মনে হয় না, আমার ছেলেকে দেখলেও তো কেউ বলে তোমার ছেলেকে দেখে মনেই হয় না যে ও তোমার ছেলে, ভাই বোন মনে হবে। আজকে তোমার ছেলে এসেছিল আর ওকে দেখতে খুব সুন্দর, এখন বড় হচ্ছে, কলেজে যাচ্ছে। তোমার তাহলে চাপের সময়? চাপ ওকে নিয়ে আমার ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? কেন? কারণ ও যেদিন হয়েছিল, ও একা ছেলে হয়েছিল আর সব মেয়ে হয়েছিল হসপিটালে, সেদিনই সবাই প্রথম থেকেই নারী বেষ্টিত। হ্যাঁ একদম, সেই তখন থেকেই চাপ। রাজবীর না, রাজবীর, তোকে বলছি ভালো করে পড়াশোনা কর আর মাকে বেশি চাপ দিস না। আজকে যে ঘটনাটা আছে, এই ঘটনাটা তোমার সাথে ঘটাম। মানে আমার সাথে বলতে আমার ছেলের সাথে ঘটতো, সেটা আমি দেখেছি চোখের সামনে অনেক ওকে, কিছু। মানে রাজবীর এই ঘটনাটাতে ইনভলভ। হ্যাঁ, কিন্তু ও কিছু জানে না, কারণ ওর তখন একদম সদ্যজাত হয়েছে। আচ্ছা। 2003 সালেও হয়েছিল অক্টোবর মাসে। এবার হওয়ার পরে আমি যে জায়গার কথা বলবো বা সেখানে কোনো নাম নেব না, কোনো মানে এরিয়ার নাম নেব না, কারোর নাম নেব না, শুধু আমি ঘটনাগুলো বলে যাব। তো 2003 সালে যখন আমার ছেলে হয়, তো সেই সময় রাজবীরের বাবার যে দিদিমা, তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। মানে আমার বিয়ের পর আমার বিয়ের 1 বছরের পরে রাজবীর। এবার তারপরে রাজবীর চলে আসা পেটে, তো ওদের একটা আলাদা রকম হয় না যে নাতির ঘরের পুতি, ভালোবাসা ছিল। কিন্তু আমার প্রতি একটা মানে ব্যবহার এমন থাকতো যেটা হয় পরিবারে, মানে আমি খুব সাফার করেছি এগুলো। তো আমি তোমার সাথে ব্যবহার হতো না, মানে আমাকে ওরা কোনোদিন ভালোই বাসে। তখন আমার 17 বছরে বিয়ে হয়েছে। অনেক অল্প বয়সে। হ্যাঁ। মানে বিয়ে হয়েছে না বিয়ে করেছো? বিয়ে করে নিয়েছিলাম। করে নিয়েছিলে। হ্যাঁ। তো তোমার সঙ্গে আমার পরিচয়ের গল্পটা একটুখানি বলি, তারপরে এই ঘটনাটাতেও আসছি, আরো বেশ কিছু কথাবার্তায় আসবো। মিত্রশ্রীর সাথে আমার প্রথম পরিচয় হয় আমাদের প্রেত কথা এক্সপ্রেস 1-এ গিয়ে। আমরা গিয়েছিলাম শিটংয়ে। আমরা শিটংয়ে ছিলাম একদিন, আর একদিন ছিলাম রামধন। কেমন লেগেছিল ট্রিপ? 2023 সাল, এখনো যেন জল জ্যান্ত। 2024-এ আবার প্রেত কথা এক্সপ্রেস আসছে। রাজবীর যাওয়ার জন্য খুব এক্সাইটেড। ঠিক আছে, ওর জন্য আমরা একটা সিট রাখছি এখনো, কথাবার্তা বলে দেখুক ও বাড়িতে বাবার সঙ্গে। ওখানে আমার সঙ্গে মিত্রশ্রীর পরিচয়, অনেকেই গিয়েছিল, তাদের সবার সাথেই খুব ভালো পরিচয় হয়েছে। ওর সাথে আরো ভালো পরিচয় হয়েছিল, প্রচন্ড ঠান্ডা ছিল ওর রুমের ওখানে গিয়েছিলাম, আমি মামা বলেছিল ওয়াইন খাবে, আমি বলেছিলাম যে ওকে, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি বললাম ওকে। তো আমরা ওখান থেকে গল্প করতে স্টার্ট করি, গান বাজনা গল্প স্টার্ট হয়। তারপর তো আমাদের রুমে পুরো আড্ডাটা শিফট হয়ে যায়, আর আমাদের রুমে সবাই মিলে আমরা আড্ডা মারি। আফটার দ্যাট আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তোমার ভূত সম্পর্কে ধারণা কি? এই ঘটনাটা ঘটার আগে ভূতের বিশ্বাস করতে? আমি ছোটবেলা থেকে না একটু একা থাকতে ভালোবাসি, ঠিক আছে। আমি যে বাড়িতে, মানে আমার যে বাপের বাড়ি, বিশাল বড় 3তলা বাড়ি। তো ছোটবেলা মা কোথাও গেলে আমাকে নিয়ে যেতে চাইলেও আমি যেতাম না, পুরো ওই বাড়িতে আমি একা থাকতাম। আমি না ফিল করেছি জীবনে অনেক কিছু, কিন্তু আমি ভয়টা খুব সহজে পাই না। আমি দেখার চেষ্টা করি জিনিসটা কি, সত্যি কি, মানে হ্যাঁ মানে কৌতূহলী খুব। ছোটবেলা থেকে আমি অনেক কিছু বাপের বাড়িতেও ফিল করেছি, নুপুরের আওয়াজ পেতাম, শ্যাডো দেখেছি। তারপরে রটনা শুনেছি যে ওই বাড়িতে আগের যাদের ওই জমি ছিল বা ছোট একটা বাড়ি ছিল, সেখানে কেউ একজন সুইসাইড করেছিল বা কিছু এরকম ঘটনা। তারপরে যখন আমার বিয়ে হয়ে যাওয়ার পরে যে বাড়িতে আমি যাই, তো সেখানেও আমি অনেক কিছু ফিল করি। আর রিসেন্টলিও, মানে ধরো ফেব্রুয়ারি মাসেও আমি একটা
খুব অদ্ভুত ভাবে ফিল করেছিলাম এই ফেব্রুয়ারিতে। তোমাকে আমি জানিয়েও ছিলাম, তোমার সাথে মিস হয়ে গেছে। এই ফেব্রুয়ারিতে আমি তো সুন্দরবনে 1 বছর খুব যাওয়া আসা করছি, ওখানে আমাদের যেহেতু হোমস্টেটা হচ্ছে। তো এই ফেব্রুয়ারি মাসে ওই যাতায়াতে ফেব্রুয়ারি মাসে আমি ফিরছি। এবার সেটা ছিল মঙ্গলবার বৃহস্পতিবার, একটা বৃহস্পতিবার আমরা এরকম ফিরছি। এবার আমার হয়েছিল পিরিয়ড। এবার গ্রামে না পিরিয়ডের জিনিস যেখানে সেখানে ফেলা যায় না, একটা প্যাকেট করে আমরা সাইডে রাখতে হয়। এবার আমি কি করি, যখন ফেরত আসি তখন ওটা নিয়ে আসি, কোনো রাস্তায় ঠিকঠাক জায়গা পেলে ফেলে দিই। স্কুটির সামনে প্যাকেটে ওটা রাখা, আর কানে আমার প্রেত কথা চলছে। আমরা ওখানে মোটামুটি 6টা 6:30টার সময় বিকেলবেলা আমরা রওনা দিই। একটা সুন্দর রাস্তা পাই, পুরো অন্ধকার থাকে, আমার হাজবেন্ডেরও কানে একটা থাকে, আমরা একদম দারুণ ভাবে উপভোগ করতে করতে আসি। প্রেত কথা শুনছি আমি আমার একটা কানে, ঠিক আছে, আরেকটা কি হাজবেন্ডের কানে না, ও আবার অন্য একটা কিছু, ও অন্য একটা কিছু শুনছে। আমার একটা কান খোলা কথা বলা, হ্যাঁ কথা বলা বা কোনো কিছুর জন্য, হেলমেট পরা। আর আমার স্কুটির ডিকিতে রয়েছে শুয়োরের মাংস। আচ্ছা, ঠিক আছে, কাঁচা আমি নিয়ে আসছিলাম, গ্রামের দিকে একটু ভালো শুয়োরের মাংসটা পাওয়া যায়। এবার যখন আমি বাড়ি থেকে বেরোলাম, আমার পিঠে একটা সবসময় ছোট ব্যাগ থাকে লেদারের, খুব হালকা, একটা মোবাইল থাকে, একটু পার্স থাকে। ওখান থেকে আলো নিয়ে বেরোলাম। ওখানে একটা শ্মশান মোড় আছে সুন্দরবনে। শ্মশান মোড়টা পাস করার মোটামুটি বাজার আসতে 2-3 কিলোমিটার। ওই রাস্তাটা তখন সন্ধে হয়ে গেছে। আমি আস্তে আস্তে ফিল করছি আমার পিঠের ওই ব্যাগটা না খুব ভারী লাগছে, খুবই ভারী লাগছে। এবার আমার না খুব অস্বস্তি হচ্ছে, যে আমি ভাবছি পিঠের ব্যাগটা কেন ভারী এত। তো আমি পিঠের ব্যাগটা টানার চেষ্টা করছি, আবার ভাবছি কি যে সিগারেটটা বার করে আমি স্মোক করি। তো আমি একটু ওরকম, ও চালায় আর আমি পিছনেই, ব্যাগটা না আনতে পারছি না, খুব আনইজি ফিল হচ্ছে। এই করতে 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 বাজারে গিয়ে পৌঁছে গেছি। সেখানে প্রচুর আলো, প্রচুর কিছু, একদম হালকা হয়ে গেছে আমার শরীর। এবার ওখানে আমরা আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়েছি, আমার দাদা ফাদারা আছেন, চা পা খেয়েছি। আবার যখন ওই জায়গাটা আমরা ছেড়ে চলে যাচ্ছি, এবার তখন ফাইনালি প্রেত কথা টথা চালিয়ে দিয়ে স্টার্ট হয়েছে। রাস্তা ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। আর ওখানে রাস্তাগুলো গেছো কিনা জানি না, গ্রামের দিকে মোটামুটি 3-4 কিলোমিটার অব্দি অন্ধকার থাকে, আবার একটা বাজার এলে জমজমাট, ঠিক আছে। এবার আমি ফিল করছি আমার ওইটা ভারী হয়ে যাচ্ছে, আবার ভারী হচ্ছে, আবার ভারী হয়ে যাচ্ছে। এবার সিগারেট খাওয়া ভাবছি, ব্যাগটা আনতেও পারছি না। আর আমি না, ও যেহেতু আপন মনে গাড়ি চালাচ্ছে, ওকেও আমি কিছু, ওকে ডিস্টার্ব আমি করি না খুব একটা। এবার প্রেত কথা চলছে, তার একটা কানে হেলমেট পরা, শো 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 করে আওয়াজ হচ্ছে। এবার হাওয়ার আওয়াজটা হচ্ছে। এবার যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ব্যাগটা প্রচন্ড ভারী লাগছে। এবার যখনই ওই বাজারগুলো চলে আসে, তখন পুরো মনে হচ্ছে কি শরীর থেকে যেন কি একটা ছেড়ে গেল। আমার খুব অস্বস্তি হচ্ছে, মানে কি হচ্ছে, এরকম তো কোনোদিন হয়নি। অনেকটা, প্রায় 2টো বাজার পার করেছি, এরকম প্রায় 15-20 কিলোমিটার পার করার পরে না আমি ফিল করতে পারছি আমার যে কানে হেডফোনটা নেই, ব্লুটুথটা নেই, কেউ বলছে ফেলে যা ফেলে যা। আমি না সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার হাজবেন্ডকে বলছি সামনের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দাও তো। ও না কিছু কিছু বোঝার চেষ্টাই করেনি, ও নিয়ে জাস্ট ফেলে দিল তো গৌরব তুমি বিশ্বাস করবে না, শাট করে আমার পুরো শরীর টরীর ছেড়ে গেল। আমি না ওকে কিচ্ছু বলিনি। সামনে একটা পেট্রোল পাম্পে গিয়ে ও স্কুটিতে পেট্রোল নিচ্ছে, আমি না পুরো চুপ। আমাকে বলছে কি হয়েছে, মানে আমি বলি কিছু না, আমি ওকে রাস্তায় কিচ্ছু বলিনি। বাড়িতে এসে তারপরে ছেলে হাজবেন্ড দুজনকেই বলি, ওরা না পুরো অবাক। তারপর আরো 2-3 জন বন্ধু বান্ধব থেকে বলেছিলাম, তখন বললো যে হয়তো ওইটার জন্য ব্লাডের। পরশুদিন না কবে জানি আমি একটা পডকাস্ট করেছি, তো ইট ওয়াজ আ ভেরি নাইস পডকাস্ট, কৌস্তভের সাথে করেছিলাম আমি। তো কৌস্তভ এমন একটা কথা মানে স্টোরিতে বলেছিল, যেখানে এই মানে পিরিয়ডস ব্লাড এই ব্যাপারটা খুব অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, খুব অ্যাক্টিভেট করে দেয় এই ধরনের জিনিসপত্রকে। এবং সেখানেও এরকম কাইন্ড অফ কিছু জিনিস ছিল। এবং আমার মনে হয় তুমি যেটা শুনেছো সেটা হয়তো ঠিকই শুনেছো। অনেক কিছু পাস করে আশপাশ দিয়ে, অনেক ডাইমেনশন থাকে আশপাশে যারা আমাদের সঙ্গে জুড়তে চায় কোনোভাবে, এবং তাদেরকে অ্যাক্টিভ করে দিলে, একবার অ্যাক্টিভেট তাদেরকে যদি করে দেওয়া যায় বা হয়ে যায় তারা, তখন সেটার প্রভাব পড়ে আমাদের জীবনে। ছোট ছোট খারাপ জিনিস হতে পারে,
ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, ডিপ্রেশন আসতে পারে, খাওয়া দাওয়ার প্রবলেমস হতে পারে, তো অনেক কিছু। তোমার কিছু হয়নি তো তারপর? না মানে আমার ওই মুহূর্তটুকু, তার মানে ওইটুকু মুহূর্তে ওইটুকু জায়গাতে হয়তো ওটা ছিল, বা ও হয়তো এসেছিল তোমাদের সাথে, হতে পারে। কারণ ওই যে আমার পরে যেটা মানে আমার বান্ধবীরা বলেছে যে তোর কাছে ওই প্যাকেটটা ছিল বলে তুই ওই শ্মশান মনের পাশ থেকে কিছু হয়তো কোনো হাওয়া তোর সাথে চলে এসছে বা কিছু, তো এরকমই। তোমার কাছে তোমার মেন বড় ঘটনাটায় যাব, যে ঘটনাটা আমরা আগেও একবার রেকর্ড করেছিলাম, কিন্তু অদ্ভুত ভাবে জীবনে প্রথমবার প্রেতকথা স্টুডিওতে কোনো গেস্ট এসে রেকর্ড করে গেছে ঘটনা, কিন্তু সেই রেকর্ডিংটা পুরো জিরো হয়ে রয়েছে। মানে আমার ভয়েস আছে, সবকিছু আছে, কিন্তু ওর ভয়েস নেই। ওর ভয়েসটা পুরো একটা গ্রাফ হয়েছিল, এবং সেটা প্রায় 6-7 মাস আগে। আমরা প্রায় 6-7 মাস বাদে আজকে আবার পডকাস্টে বসেছি। আমি ঘটনাটা ভুলেও গেছি প্রায়, কারণ এত ঘটনা আমাকে শুনতে হয় প্রত্যেক দিন, আমি টোটালি ভুলে গেছি। তো আমার কাছে ওটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে একদম, আবার নতুন করে শুনতে শুনতে হয়তো কিছু মনে পড়তে পারে। এবং আপনাদের কাছে তো নতুন এক্সপিরিয়েন্স বটেই। আপনারা অবশ্যই লাইক করে দিন, এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিন যদি এরকম পডকাস্ট শুনতে চান, কারণ আজকের পডকাস্টে আমরা অনেক ডিপ ডাইভ করতে চলেছি। ভাল লাগবে, ভয় লাগবে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে। এবং আপনিও যদি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ঘটনা বলতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে আপনার ঘটনা পাঠান 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন। আপনার ঘটনা যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আমরা আপনাকে কল করে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আমি চলে যাচ্ছি মিত্রশ্রীর কাছে। তোমাকে এই ঘটনাটায় যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করি, তোমাকে যদি ভূতের রাজা 3টে বর দেয়, কি চাইবে? ভূতের রাজা যদি 3টে বর দেয়, হ্যাঁ, প্রথম তো চাইবো যে আমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করার যে চেষ্টা করছি সেটা যেন খুব ঠিকঠাক ভাবে করতে পারি, একদম এটা। 2 নম্বর হচ্ছে গিয়ে আমার ছেলেটাকে যে জায়গা থেকে বার করে নিয়ে এসে একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেছি, সেইটা যেন আমি পারি ভবিষ্যতে। আর 3 নম্বর আমার একটা খুব আশা আছে মনের, সেটা হচ্ছে গিয়ে কিছু ছোট শিশুদের, পথ শিশুদের, কিছু বৃদ্ধাদের জন্য কিছু একটা করা। যে সুন্দরবনে আমার যে একটা প্রজেক্ট হচ্ছে, তো ওখানে আমি একটা ভেবেই রেখেছি কিছুটা জমি নিয়ে তাদের সেবায় লাগাতে যদি জীবনে কিছু করতে পারি, তো এটাই আমার এখন লক্ষ্য। মানে পুরোপুরি ভাবেই আমি অনেক কিছু মাথায় নিয়ে এগোচ্ছি, জানি না আমাকে সত্যিই যদি ভূতের রাজা, অসাধারণ, ভূতের রাজা নিশ্চয়ই বর দেবে। তুমি প্রেত কথা এসে বলেছো, সে ঠিক শুনে নিয়েছে, হয়ে যাবে এগুলো। তুমি ঘটনাটা শুরু করো। হ্যাঁ, ঘটনাটা 2003 সালে, তখন আমার ছেলে হয় 3, 2003-এর অক্টোবর মাসে। তোমার বয়স তখন 18। এবার আমার ছেলে হয়েছে 10th অক্টোবর, সেদিন অষ্টমী ছিল। আচ্ছা। তো ছেলে হওয়ার পর আমি মায়ের কাছে যথারীতি যেরকম মেয়েরা থাকে, তো শুনতে পাই যে আমার ছেলের যে বাবা, তার দিদিমা হসপিটালাইজড হয়েছে, এতটাই বাড়াবাড়ি অসুস্থ। এবার আমার ছেলে না তখন আতুর, মানে সদ্য হয়ে বাড়িতে এসেছে, তো 21 দিন না কতদিন একটা হলে আতুর কাটে না। এবার 7 দিন 8 দিনের মাথায় উনি অসুস্থ, এতটাই অসুস্থ যে উনি মানে আর থাকবেন না, এরকম একটা কান্নাকাটি হয়ে গেছে। হ্যাঁ, যায়। খুব জেদ করে আমার বাপের বাড়ি থেকে আমার ওই আতুরের বাচ্চাটাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, সবাই বারণ করেছিল বড়, কিন্তু শোনেনি। কিন্তু দিদা তো আর দেখতে পায়নি আমার ছেলেটাকে, তার তো তখন মুখে মাস্ক, মানে সেলাইন চলছে, এগোচ্ছে, ওই ছোট্ট বাচ্চা ওনার পাশে নিয়ে যাওয়া নিয়ে আসা। সেই থেকে না মানে আমার ছেলে হয়েছিল এতটাই লক্ষ্মী, এখনো লক্ষ্মী। কোনোদিন রাতে ঘুমানোর জন্য কাঁদেনি, কোনোদিন খাওয়ার জন্য, কোনোদিন আমি কোনো কিছু নিয়ে ওকে নিয়ে মানে কষ্ট করতে হয়নি। হসপিটাল ওই নার্সিংহোম থেকে আসার পর থেকে না ছেলেটা ঠিকঠাক ঘুমাতো না, মানে একদম তো তখন আতুর, সবাই বকাবকি করেছে। এবার উনি মারা গেছেন তার 3-4 দিন পরে। এবার আমাকে যথারীতি শ্বশুরবাড়িতে যেতেই হবে বাচ্চা নিয়ে। মানে এটা এখনকার দিনে আমরা হলে বলতাম না, তোমাদের মানে যে অসুজ আছে তোমরা কাটাও, বাচ্চাটারও তো একটা বিষয় আছে ওর, কিন্তু কনজারভেটিভ ফ্যামিলি একটু ছিল, মানে নিয়ম কানুন মানতে হবে। আর সব অদ্ভুত, মানে না হলে অত ছোট একটা বাচ্চাকে কি করে নার্সিংহোমে মানুষ নিয়ে যায়? কেউ তো বাড়ির গেটের বাইরে বার করে না, রুমের বাইরে। ওটা তখন খুব ভালনারেবল। এবার তো আমরা ওই বাড়িতে যাই, যাওয়ার পরে কাজ পাস তো হয়ে যায়, মানে শ্রাদ্ধ শান্তি হয়ে যায়। এবার আমার না বেডরুমের সাথে
একটা জুটের দোলনা ফিট করা ছিল, বেডটা এমন ভাবে ছিল দুকোনায় দুটো জালনা ছিল, আর জুটের দোলনাটাকে আমি পুরো বেডের মাঝখানে দিয়েছিলাম, বেড থেকে এইটুকু উঁচু করে, যাতে আমি বেডে শুয়েও ও যদি নড়াচড়া করে বা কাঁদে আমি ঠেলে দিলে দুললে আবার ঘুমিয়ে পড়বো। দোলনায় থাকতে ভীষণ ভালোবাসতো। এবার ওটা এত ভারী ছিল দোলনাটা, এত জুটের দোলনা, সেটাকে সুন্দর সেট করার জন্য একটা কাঠের তক্তা, তার উপরে কম্বল, তার উপরে আমার 3.5 কেজি ওজনের বাচ্চা, ঠিক আছে। আমি রান্নাঘরে রান্না করতাম, ছেলেকে ওখানে শুয়ে দিয়ে ঘুমাতাম, ছেলের কান্নার আওয়াজ পেতাম। এবার আমি মানে এই যে রান্নাঘর, ওই যে বেডরুম, বেরিয়ে গিয়ে দেখতাম কি আমার ছেলে কাঁদছে না ঘুমাচ্ছে, আর দোলনা রীতিমতো দুলছে। আচ্ছা, ওই দোলনা কিন্তু দোলার নয়, মানে হাত দিয়ে না, আমার বাচ্চা পা দাপড়ালেও দোলনা দুলবে না, এতটাই ভারী দোলনা, আমি হাত দিয়ে ঠেললেই দুলবে। এটা আমি বহুবার দেখেছি। আর শুধু তাই নয়, যখন আমি রান্নাঘর থেকে মানে কান্নার আওয়াজটা তো পেতাম, প্যাঁ করে হয়তো কেঁদে উঠলো, আমি যখনই করতাম কিছু একটা শ্যাডো না রুম থেকে বেরিয়ে যেত, আমি ফিল করতাম, মানে ও বাচ্চা কাঁদার আওয়াজেই আমি তাকালেই সাট করে বেরিয়ে যেত। এটা আমি প্রচুর বার ফিল করেছি। এবার আমার এক দাদা ছিলেন যে না এই নেগেটিভ ভাইবস, পজিটিভ ভাইবস এগুলো না ফিল করতে পারে কোথাও গেলে। আমার বাচ্চাটাকে দেখতে এসেছে ওই আতুর টাতুর কেটে যাওয়ার পরে, সবকিছু হয়ে 1 মাস পর ও গেটে ঢুকতে গিয়ে না থেমে গেছে। এবার থেমে যাওয়ার পরে তারপর আবার নর্মাল কি হলো, নর্মাল হয়ে উপরে উঠেছে। এবার ও তো আমার বাড়িতে এসেছে, একটা বাচ্চা দেখতে এসেছে, দুটো কথা বলবো এতদিন পরে এসেছে, ও না যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। এবার কোনো রকম কথাটা তো সাথে বৌদিও এসেছিল, তখন তাড়াহুড়ো করে না চলে গেছে। এবার আমার একটু কিরকম লেগেছে যে চলে গেল, এরকম এলো, কথা বললো না। তো আমি বাপের বাড়িতে গিয়ে একদিন বৌদিকে ফোন করেছি, তখন বৌদি বলছে এই নাও তোমার দাদার সাথে কথা বল। তো আমি ওই দাদাকে বলছি, তখন বলছে তোদের বাড়িতে না কিছু একটা আছে। আমি তুমি কি করে ফিল করলে? তখন বললো তোদের ওই গেটে ঢুকতে গিয়ে আমি ফিল করেছি। দাদা কি করেন? উনি এমনি চাকরি করেন। এমনি চাকরি করেন, ওরকম কোনো কিছু নয় যে মানে তান্ত্রিক বা না না ওরকম কিছু নয়, এমনি এটা উনি ছোটবেলা থেকে আমরা জানি হি ক্যান ফিল, ফিল করে। তখন আমি বলছি যে কিভাবে বুঝলে তুমি? বলে আমি, তুই বিশ্বাস কর না কর, তোদের বাড়িতে কিছু একটা তো আছেই। আর আমাদের ঢুকতে গেলেই না পাশে একটা পেয়ারা গাছ ছিল, পরবর্তীকালে আমি জেনেছি যে ওই পেয়ারা গাছে অনেক রকম টুকটাক করা হয়, ঠিক আছে, মানে ওই বাড়িরই মানুষজন ফ্যামিলিকে ভালো রাখার জন্য করতে গিয়ে আজ অব্দি ওই ফ্যামিলির কোনো মানুষ হ্যাপি নয়। মানে ওই পুরো বাড়িটাই নেগেটিভ ছিল। আমার ছেলে ওখানে 3 বছর না 4 বছর বয়স অব্দি ছিল। আমি কতলা বাড়ি ওটা? 3 তলা বাড়ি। এখন তো পুরো একেবারে ভূতের পুরীর মতো হয়ে গেছে, থাকে লোকজন, ভালোই আছেই সবাই হয়তো। তারপরে খুব অশান্তি, খুব ঝামেলা লেগেই থাকতো ওই ফ্যামিলিতে। মানে একটা বাড়িতে বাচ্চালেও তো সবার মধ্যে আনন্দ থাকে, একটা ভাঙা পরিবারও জোড়া লেগে যায়। ওই পরিবার কোনোদিনই কোনো রকম ভাবে জোড়া লাগার ছিল না। এবার আমি না খুব মানে রাগে দুঃখে কষ্টে মায়ের কাছে চলে এসেছিলাম আবার বাচ্চা নিয়ে। তো 1 সপ্তাহ কি 1 মাসের মাথায় আমাদের কাছে খবর এলো আমার যে ছেলের ছোট পিসি ছিলেন সে ছাদ থেকে পড়ে মারা গেছে। ওই 3 তলা বাড়ির 3 তলা থেকে, ঠিক আছে। কিভাবে মারা গেছে, কি বৃত্তান্ত, সেগুলো আমি বলতে চাইছি না এখানে, কিন্তু সে ছাদ থেকে পড়ে মারা গেছে, ঠিক আছে, ছেলের ছোট পিসি। এবার আমরা তো একেবারে দৌড়ে সঙ্গে সঙ্গে যাই, গিয়ে টিয়ে তো যাই হোক সে আর বাঁচেনি, মারা যায়। এবার আমিও তখন মায়ের কাছ থেকে আবার ছেলেপুলে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে উঠলাম। তখন আমার ছেলের বড় পিসিও ওখানে, বড় পিসি, বড় পিসির মেয়ে, তার হাজবেন্ডও ওখানে, যেহেতু বোন মারা গেছে একটা শোকেরই। তখন তার আবার একটা 9 মাসের বাচ্চা, আমার ছেলে তখন তার তখন 1 মাসের বাচ্চা, আমার ছেলের তখন 9 মাস বয়স। মানে ততদিনে ওই ঘটনা ওইগুলো হয়ে আমি মায়ের ওখানে চলে যাই, কিছু মাস কেটে গেছে, তার মধ্যে আমার ছেলের 9 মাস বয়স হয়ে গেছে, আর আমার বড় ননদের মেয়ে তখন 1 মাস বয়স। তখন আমরা সবাই মিলে না একটা রুমে থাকতাম, সবাই একটু ভয় পেতাম একটা ওরকম অপঘাতে মৃত্যু। এবার তখন তো আমার ছেলে দুধ খেত, রাত্রেবেলা দুধ গোলানোর ব্যাপার থাকতো, আমরা না একটা হালকা লাইট জ্বালিয়ে রাখতাম। এবার মাঝরাতে আমাকে উঠে দুধটা গুলিয়ে ওকে দিতে হতো। আমি ম্যাক্সিমাম দিন রাতে, গৌরব তুমি বিশ্বাস করবে না, আমি আমার ছোট ননদকে দেখেছি। হ্যাঁ, ও না
একদম ঘরের মধ্যে, মানে আমাদের ঘরটা যে ঘরটায় আমরা থাকতাম এরকম একটা বেডরুম, তো এই যে গেট বাইরে থেকে না পুরো লম্বা বারান্দা, পুরো ছাদ অব্দি, এবার এদিকেও বারান্দা, এদিকেও জানলা এদিকেও জানলা, ঠিক আছে, পর্দাগুলো ফ্যান চলছে উড়ে পর্দাগুলো, দরজার কাছে ও সবসময় হাত কাটা সাদা নাইটি পরতো, একদম সেরকম, আর এত বড় চুল ছিল, গায়ের খুব সুন্দর দেখতে ছিল, শ্যামবর্ণ, সেই চোখগুলো অসাধারণ, কোকড়া কোকড়া চুল, একদম শ্যামা মায়ের মতো। ওকে না আমি রীতিমতো প্রায় রাতেই দেখতাম, কিন্তু কোনোদিন ভয় পাইনি, ভয় দেখায়নি, ক্ষতি করার চেষ্টা করেনি। এগুলো আমি ফ্যামিলিতে জানিয়েছি, কিন্তু কেউ দেখতে পেত না, কেউ এবার রাতে কেউ ঘুমই ভাঙতো না কারোর, কিন্তু আমাকে তো 2-3 বার করে উঠতে হতো, ঠিক আছে। তারপরে আমি এগুলো যখন ওদের বলার পরে ওই গয়াতে গিয়ে কাজ টাজ করিয়ে আসার পরে আমি তারপরে কিছুদিন পর না চলে আসি ওখান থেকে, মানে আরো কিছু সমস্যা সবকিছু হওয়ার পরে আমার ছেলে প্রচন্ড ভুগত, প্রচন্ড, মানে ওকে দেখে না লোকে বলতো আমাকে খেতে দি না, এত রোগা হয়ে গেছিল, এত রোগা ছিল। কিন্তু আমার ছেলে বললাম না 3.5 কেজি ওজন হয়েছিল, সেই ছেড়ে ওই বাড়ি যাওয়ার পরে না রোগে চুল উঠে গেছিল, মানে এখন সেই সব ছবি দেখে আমি মাঝে মধ্যে বলি এটা তুই না পাল্টে গেছিলি হসপিটালে, মানে একদম অন্য রকম হয়েছিল, একটা পুরো সাদা, এত বড় বড় চুল, সেখানে না 1-1.5-2 মাস 3 মাসের মধ্যে আমার ছেলে সব চুল পড়ে গেল, কালো হয়ে গেল, মানে একটা অদ্ভুত, সেগুলো সাফার করতে হতো। তারপর তো ওর একটা গলার প্রবলেম শুরু হলো, সেখান থেকে কিছুই খেতে পারতো না। কিন্তু ওই বাড়ি যখন আমি ছেড়ে চলে এলাম, 1 বছরের মধ্যে আমার ছেলের সব রোগ চলে গেল, ভগবানের কাছে বিশাল, মানে খারাপ কিছু ছিল ওখানে, খারাপ এন্টিটি ছিল ওখানে। আর ওকে যেহেতু ভালোবাসতো, মানে ওই বাড়িতে সব সময় মানে কিছু না কিছু খারাপ লেগে থাকতো, ওই বাড়িতে কেউ কারোর মনে আনন্দ ছিল না। এই যারা ধরো ননদরা ছিলেন তাদের বিয়ে থাওয়া এগুলো কিছু হয়? বড় ননদের তো বিয়ে হয়ে 2 বাচ্চা বললাম। আচ্ছা, বড় ননদের বিয়ে হয়ে 2, হ্যাঁ ওনার তো হচ্ছে বাচ্চা হয়েছিল তখন, হ্যাঁ, আর ছোট ননদ তো তখন বিয়ে হয়নি, তখন কত 25-26 বছর বয়স হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম কিছু ফ্যামিলি থাকে, কিছু বাড়ি থাকে, আমি দেখেছি এরকম, যাদের বাড়িতে গেলেই ফিল করা যায় যে এই বাড়িটায় কিছু নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে। মানে আজকে আমি বলছি আমি বিয়ে করে ফেলেছিলাম, তোমায় যেটা বললাম, তো সত্যি আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছিলাম। মানে এই ভুলটা যখন আমি দেখলাম যে আমার ছেলের উপর থেকে সবকিছু, তারপরে এর মাঝখানে আরেকটা আমি মিস করে গেছি, আমার ছেলের যখন জন্মানোর সময় ওর প্রেডিকশন করে না, ছক করা হয়েছিল, তো সেই ভদ্রলোক আমার ছেলের বাবার বন্ধু ছিলেন, তো ছকটা খুবই ভালো ছিল, কিন্তু আমাকে আলাদা করে দাদা বলেছিলেন যে তুই যদি চাস ছেলের ভালো, তাহলে ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাস। আমি ওর সামনে কিছু বলতে পারছি না, যেহেতু আমার খুব ক্লোজ, কিন্তু আমি চাই তুই রাজবীরকে নিয়ে অন্য কোথাও, তাহলে ও বেঁচে যাবে। কখনো জানতে পেরেছো ওই বাড়িটায় কি ছিল? কি ছিল বলতে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে কি, ওই বাড়িটা মানে আমার ছেলের যে বাবা, তার যে দাদু, তিনি সুদের ব্যবসা করতেন, তো প্রচুর টাকা বোধহয় কেউ নিয়েছিলেন বা কিছু, ওই বাড়িটা তাদের থেকে নিয়ে নেওয়া হয় জবরদস্তি। সেই বাড়ির ভদ্রমহিলা লোন রিপে করতে পারেনি বলে বাড়ি। হ্যাঁ। এবার আমি শুনেছি পাড়ার লোকের মুখে যে যখন ওরা চলে যায়, ওই বাড়ির ভদ্রমহিলা নাকি খুব কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, তারপরে কিছুদিন পরে উনি মারা যান। তো এইটাই সবাই বলে যে ওনার আত্মাটা এই বাড়িটার কাউকে ভালো হতে দেয়। তোমার মনে হয় যে উনি এই বাড়িটাতে এখনো রয়েছেন? হয়তো, মেবি। যা তোমার কি মনে হয়, তোমার ছোট ছেলে যখন দোলনার উপর শুয়ে থাকতো, তুমি যখন রান্না করতে, তখন দোলনাটাকে যখন কেউ নাড়াতো, সেখানে তো কেউ ছিল না, কিন্তু আমি এটা কে নাড়াতো বলে তোমার মনে হয়? সেই মহিলাটি নাকি ইনি হচ্ছেন সেই ঠাকুমা যিনি মারা গেছিলেন? আমার সেই মুহূর্তে, মানে আমার গায়ে কাটা দিচ্ছে, আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে দিদাই করতে, মানে এটা আমি ফিল করেছি। বললাম না চলে যেত, সেটা হচ্ছে কি দিদা যে নাইটিটা পরে থাকতো না, অসুস্থ হয়ে গেলে বয়স্ক মানুষদের নাইটি পরানো হয়, আমি দেখতে পেতাম ওই ফিতে দুটো ঝুলছে, মানে সেই অ্যালান কাট নাকি অসুস্থ মানুষদের পরানো না পিছনে, তো বয়স্কদের তো ফিতে বাঁধা, ফিতে মানে হলুদ রঙের একটা ওরকম নাইটি সাট করে বেরিয়ে। তুমি যেটা বললে যে হঠাৎ করে বেরিয়ে যেত,
তার মানে এখানে কিন্তু বেশ অনেকগুলো এন্টিটির ব্যাপার আছে, মানে তার মানে ওই বাড়িটার মধ্যে এমন কোনো স্পেশাল পাওয়ার আছে, এমন কোনো স্পেশাল এন্টিটি আছে যে কিনা আরো ছোট ছোট এন্টিটি গুলোকে আটকে রেখেছে, যাদেরকে বেরোতে দিচ্ছে না হয়তো মেবি। এই যে দিদার আত্মা, সেটা দিদা হতে পারে যে দোলনা ধাক্কাচ্ছে, কারণ তার সেই বাচ্চার প্রতি এফেকশন রয়েছে, বিকজ এটা তার ফ্যামিলির, তার মধ্যে সেটা কাজ করছে যে আমার বাড়ির বাচ্চা। আবার অন্যদিকে যেই মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, সে কিভাবে মারা যাচ্ছে সেসব ডিটেলসে আমরা এখানে এলাম না, কিন্তু তিনি যখন মারা যাচ্ছেন তাকে যখন তুমি দেখছো, সেও খুব একটা ক্ষতিকর কিছু করছে না কোনোদিনই, মানে যে রাত্রিবেলা খুব ভয়, মানে হয় না, ভয় পাইয়ে দিচ্ছে লোককে বা এরকম কিছু না। কিন্তু অন্যদিকে রাজবীরের, মানে তোমার ছেলের শরীর প্রত্যেকদিন ডিটোরিয়েট করছে কোনো না কোনো রকম, একদম। এবার সেটা তার মানে কার জন্য হতে পারে? সেই বাড়িটার জন্য, বাড়িতে থাকা সেই এন্টিটিটার জন্য, নাকি সেই ছোট ননদের জন্য? সেটা আর আমার জানা নেই, আমি আর জানার চেষ্টাও করিনি, শুধু আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি। খুব খুব অদ্ভুত একটি ঘটনা। এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার খুব ভালো লেগেছে এই ঘটনাটি স্পেসিফিক্যালি, মানে আমার ভালো লেগেছে একজন লিসেনার হিসেবে। আমি জানি যে এটা বলা খুব মানে খুব খুব অদ্ভুত লাগে শুনতে, যে আমার জীবনে কোনো একটা খুব খারাপ সময় গেছে, হয়তো আমার টেনশনের সময় যাচ্ছে, বাট সেটা পরে গিয়ে একটা যে কোনো মুহূর্ত একটা গল্প হয়ে যায় একদিন। জীবনের প্রত্যেকটা মুহূর্তই একদিন একটা গল্প হয়ে থেকে যায়। যেমন আমরা আগের বছর প্রেত কথা এক্সপ্রেস 1-এ গিয়েছিলাম, আজ আমাদের কাছে সেই মুহূর্তগুলো গল্পের মতো হয়ে গেছে। এবং যখন আমরা সেই দিনগুলো আলোচনা করি বা ভিডিওটা দেখি, তখন মনে হয় যেন আমরা এই তো দুদিন আগেই হয়তো ট্রিপটা থেকে ফিরে এলাম। আমি যখন এডিট করছিলাম, তোমাদেরকে দেখছিলাম, আরো অন্যান্যরা যারা প্রত্যেকে ওখানে ছিল, প্রত্যেককে যখন দেখছি, আমার এত নস্টালজিক আর ইমোশনাল লাগছে সেই সময়টা, যে ওয়াও, এতগুলো মানুষকে নিয়ে আমরা আমাদের প্রথম ট্রিপ করেছিলাম। আমি যেখান থেকে শুরু করেছি আমার জার্নি, একটা ছোট্ট ঘর, কোনো স্টুডিও নেই, আজকে এরকম স্টুডিও রয়েছে, না আছে স্টুডিও, একটা ছোট্ট ঘর, ছোট্ট একটা কোণার মধ্যে আমি রেকর্ডিং করতাম। সেই রেকর্ডিংয়ের কাজ যখন করতাম, তখন কোনোদিনও জীবনে ভাবিনি যে 30টা লোক 35টা লোককে নিয়ে আমি পাহাড়ে চলে যাব। আমি পাহাড়ে যাওয়ার কথাই কোনোদিনও ভাবিনি। আমি পাহাড়ে গেছি আমার ইউটিউব ক্যারিয়ার হওয়ার পর, বিকজ আমাদের ফ্যামিলির সেই রকম আর্থিক অবস্থা ছিল না যে আমাদেরকে নিয়ে পাহাড়ে কোথাও ঘুরতে যাবে। তো আমার ইউটিউব ক্যারিয়ার হওয়ার পর 2021 সালে আমি প্রথম পাহাড় যাই, এবং ওটা আমার কাছে খুব স্পেশাল ছিল, যে এবং সেটাও যে একটা প্রমোশন করার জন্য আর কি। তো আমি তাই খুব নস্টালজিক হয়ে ভাবছিলাম যে এই যে এতগুলো মানুষকে নিয়ে যাচ্ছি, এই আবার আমরা প্রেতকথা 2 করছি, সেখানেও এখন তো মানে বুকিং এমনভাবে হচ্ছে যে আমরা সিট দিতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে সেই দিনগুলোকে গল্প মনে হয়। সেটা হয়তো সেই সময়টা আমার জন্য খারাপ ছিল, যখন আমি ছোট্ট রুমে বসে রেকর্ডিং করতাম, কিন্তু আজ মনে হয় যে ভাগ্যিস সেই খারাপ সময়টা ছিল, নইলে আজকে এত সুন্দর সময় আমরা পেতাম না। এটা একটা বড় ব্যাপার। তো এটা শুনতে বড় অদ্ভুত লাগে। প্রেতকথায় যারাই এসে ঘটনা বলেন, আমি তাদেরকে বলি যে অসাধারণ একটি ঘটনা ছিল, কিন্তু যখন সেটা তাদের সাথে হয়, তাদের জন্য খুব পেইনফুল। কিন্তু যাই হোক, আমাদের কাজ ঘটনা শোনানো, বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা, এবং আপনাদের কাজ সেই ঘটনাকে শোনা, এবং কোনো না কোনোভাবে আমরাও চাই আপনাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করতে, আপনাদেরকে বিভিন্ন রকম ঘটনা শুনিয়ে আমরা অনেক রকম এক্সপেরিয়েন্স শোনাই, যাতে আপনারাও এরকম কোনো কিছু শিকার হলে প্রথমেই বুঝে উঠতে পারেন যে ওকে, আমার সাথে মেবি এমনও কিছু একটা হতে পারে। থ্যাঙ্কস এ লট মিত্রশ্রী আসার জন্য এখানে, খুব ভালো লাগলো। আবার তোমার সঙ্গে আমরা নেক্সট ইয়ার একটা পডকাস্টে বসার আমার ইচ্ছে রইল। তোমার সুন্দরবনও আমি ঘুরে আসবো ডেফিনেটলি। মানে ওখানে শো হবে রীতিমতো, ওখানে একটা শো হবে, প্রেতকথা এক্সপ্রেসই আমরা করব ওখানে একটা। তোমরা রেডি করে নাও, তারপর একটা সুন্দর প্রেতকথা এক্সপ্রেসের সুন্দরবন ট্রিপ আমরা করবো ডেফিনেটলি, এবং আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা শুনছেন গৌরব তাওয়াদার ব্লগস চ্যানেলে প্রেতকথা লাইভ পডকাস্ট। এছাড়াও আপনারা কিন্তু প্রেতকথা অফিসিয়াল চ্যানেলে গিয়ে প্রেতকথার অফিসিয়াল যে ঘটনাগুলি সেগুলি শুনতে পারেন। এবং তার পাশাপাশি আপনি যদি আসতে চান আমাদের স্টুডিওতে, তাহলে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনার ঘটনা শোনানো হবে সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে, আমার স্টুডিওতে আমার পাশে বসিয়ে।
আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। সমস্ত লিঙ্ক, ডেসক্রিপশন, এভরিথিং আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে। এবং আপনি যদি প্রেত কথা এক্সপ্রেস 2-তে যেতে চান বা প্রেত কথা এক্সপ্রেসে যেতে চান এর পরবর্তীকালে কোনো প্রেত কথা এক্সপ্রেসে, তাহলে নিচের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো আমি চললাম। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজ আমার গেস্ট মিত্রশ্রী এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে তন্ময়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আবারও মনে করিয়ে দিই, আমার ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে বিনোমো অ্যাপের লিঙ্ক। সেখান থেকে ডাউনলোড করুন বিনোমো এবং আপনার ট্রেডিং জার্নি শুরু করুন।